নমস্কার। আপনারা আমার শ্রোতা বন্ধুরা যারা এর আগে কেয়া পাতার নৌকো, শতধারায় বয়ে যায়, সাহিত্যিক প্রফুল্ল রায়ের এই ট্রিলজি আমার চ্যানেলে শুনেছেন, তাদেরকে জানাই যে উত্তাল সময়ের ইতিকথা উপন্যাসটি আমি আগের বারে শেষ করতে পারিনি, কারণ উপন্যাসটির পুরো ভাগটা আমার কাছে ছিল না। আমার এক শ্রোতা বন্ধু আমাকে জানিয়েছেন আমি যেখানে উপন্যাসটি শেষ করেছিলাম সেখানে উপন্যাসটি শেষ হয়নি, উপন্যাসটির বাকি আরও অনেকগুলি পর্ব আছে। সেই জন্যে বই জোগাড় করে আপনাদেরকে আবার উপন্যাসটির যে বাকি পর্বগুলি আছে সেগুলো শোনাতে শুরু করছি। আমি উপন্যাসের 11 পর্ব অবধি আপনাদেরকে শুনিয়েছিলাম। ওইখানে আমি অন্তিম পর্ব বলেছিলাম, কিন্তু যারা নতুন শুনছেন তাদের কাছে বলি ওখানে অন্তিম পর্ব নয়, বাকি পর্বগুলো এখান থেকে আবার শুরু হচ্ছে। আপনারা সবাই শুনুন, শুনে জানান কেমন লাগলো। চলুন শুরু করি। সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা, আজ উপন্যাসের 12 পর্ব। দূর মনস্কর মতো চড়াইয়ের রাস্তা ভেঙে সেলুলার জেলের দিকে উঠতে উঠতে হঠাৎ থেমে পেছন ফিরে তাকালো বিনয়। অনেক নিচে সেসোস্ট্রেস বের জেটিটায় এর মধ্যে ফিরে গেছে লাপোয়েরা। তারা কিন্তু এবার আর জেটির লম্বা পাটাতনে বসে তখনকার মতো ঢিলে ঢালা মেজাজে আড্ডা জমাতে বসল না। পাশেই বাঁধা রয়েছে তাদের ধপধপে সাদা মোটর বোটটা সিবার্ড। সবাই একে একে সিবার্ডে উঠে পড়ল। তারপর বোটটা উপসাগরের ডান দিকের কিনারা ধরে ধীরে ধীরে এগিয়ে চলল। বোঝাই যাচ্ছে লাপোয়ের ড্রাইভাররা সমুদ্রের সিপি অর্থাৎ নানা ধরনের সেল যেমন শঙ্খ, টার্বো, ট্রোবাস, ফ্রগ সেল ইত্যাদি নজরে পড়লেই বোট থামিয়ে জলে নেমে সেসব তুলতে তুলতে এগিয়ে যাবে। যতক্ষণ দিনের আলো থাকবে আর উপসাগরের ধারের দিকের অগভীর স্বচ্ছ জলের তলা অবধি দেখা যাবে, তাদের সিপি তোলার কাজ চলতেই থাকবে বিরামহীন। দিন ফুরিয়ে এলে যখন সূর্য পশ্চিম দিকে মাউন্ট হ্যারিয়েটের আড়ালে নেমে যাবে, ঝাপসা হয়ে যাবে চরাচর, তখন আজকের মতো লাপোয়েদের জলতল থেকে সেল বা সিপি তোলার কাজ শেষ। মোটর বোট সিবার্ড জল কেটে কেটে দূরে, আরও দূরে চলে যাচ্ছে। তার ইঞ্জিনের ভটভট আওয়াজ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। একসময় সিবার্ডটাকে আর দেখা গেল না। অনেক দূরে ঘোড়ার খুরের আকারের উপসাগর যেখানে একটা ছোটখাটো পাহাড়ের পাশ দিয়ে ডাইনে ঘুরেছে, সেখানে অদৃশ্য হয়ে গেল। বেলা অনেকটাই বেড়ে গেছে। পোর্ট ব্লেয়ারের উল্টো দিকে কোনাকুনি রস আইল্যান্ডের ওধার থেকে সূর্যটা আকাশের ঢাল বেয়ে বেশ খানিকটা উপরে উঠে এসেছিল। রোদের তেজ দ্রুত বাড়ছে। সিসোস্ট্রেস উপসাগরের মেজাজ আছে মোটামুটি শান্ত। পাহাড় প্রমাণ ঢেউ ছুটে এসে পাড়ে ঝাঁপিয়ে পড়ছে না। এখন চারিদিকে লক্ষ কোটি ছোট ছোট ঢেউ, সেগুলোর ওপর রোদ এসে পড়ায় ঝকমক করছে। সব মিলিয়ে সমুদ্র জুড়ে পরম আশ্চর্য এক রোশনাই। কিছুক্ষণ পর কিন্তু সেদিকে তাকিয়ে থাকা যাবে না। বেলা যত আরো চড়বে, রোদ যত তীব্র হবে, নোনা জলের ঢেউ থেকে এমন ঝাঁজ উঠে আসবে যে চোখ ঝলসে যাবে। যতদূর চোখ যায় উপসাগরের দিকে ঝুঁকে অজস্র শীগাল উঠছে। এই সাগর পাখিদের পেটে সারাক্ষণ রাহুর খিদে। তাদের ধ্যান জ্ঞান সেসোস্ট্রেস বের জলের দিকে। মাছের নড়াচড়া চোখে পড়লেই চকিতে তড়িৎ গতিতে ঝাঁপিয়ে পড়ছে। পরক্ষণেই ধারালো ঠোঁট এবং পায়ের নখ দিয়ে গেঁথে শিকার তুলে আনছে। সারা উপসাগর জুড়ে এই একই দৃশ্য। আন্দামানে আসার পর থেকে এসব দেখে চলেছে বিনয়। সে আর দাঁড়ালো না। লাপোয়েদের সঙ্গে কথা বলতে বলতে শেখরনাথের কথা খেয়াল ছিল না। আজ মোহনবাসী কর্মকারকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে তাও ভুলে গিয়েছিল। শেখরনাথকে বিনয় বলেছিল কয়েক মিনিটের ভেতর ফিরে আসবে, কিন্তু অনেকটা সময় কেটে গেছে, প্রায় 40-45 মিনিট। নিশ্চয়ই শেখরনাথ খুব বিরক্ত হচ্ছেন। বিনয় অস্বস্তি বোধ করল। পাহাড়ি রাস্তার চড়াই ভাঙার গতি অনেকটাই বাড়িয়ে দিল সে। সেলুলার জেলের বিশাল গেটের পাল্লা দুটো দিন রাত হাট করে খোলা থাকে, এখনো রয়েছে। বিনয় গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল।
সকালের দিকে হাসপাতাল আর অফিসগুলো মোটামুটি ফাঁকাই থাকে। এখন বেলা বাড়ার পর লোকজনও বেড়েছে, ব্যস্ততাও। অফিসগুলো গমগম করছে, হাসপাতালেও বেশ ভিড়। এই সময়টা হাসপাতালের এবেলার ভিজিটিং আওয়ার্স। যেসব রোগী ভর্তি আছে তাদের বাড়ি থেকে আত্মীয় পরিজনেরা এসেছে। তাছাড়া পোর্ট ব্লেয়ার এবং কাছাকাছি দ্বীপগুলো থেকে নতুন পেশেন্ট নিয়ে অনেক গাড়িও আসছে। বিনয় সিঁড়ি টপকাতে টপকাতে উঠে এলো। অন্য দিনের মতো লম্বা প্যাসেজের একধারে মোহনবাসীর বউ জ্যোৎস্না এবং তাদের 3 ছেলে মেয়ে বসে আছে। কদিন ধরে রোজ দুবেলা হাসপাতালে আসছে ওরা। জ্যোৎস্নার পাংশু মুখ অসীম উৎকণ্ঠায় ভরা থাকত। দেখে মনে হতো তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অবিরাম জল ঝরে যেত। রুক্ষ চুল এলোমেলো হয়ে উঠতে থাকত, সিঁথিতে শুকনো সিঁদুর, পরনে 7 বাসি শাড়ি। ছেলে মেয়েগুলোও কেমন যেন জড়সড় হয়ে গুটিয়ে থাকত, ভয়ার্ত, বিহ্বল। কিন্তু আজ জ্যোৎস্না আর তার 3 সন্তানের সমস্ত উদ্বেগ উধাও। 4টি মুখ ঝলমল করছে খুশিতে। পোর্ট ব্লেয়ার থেকে 40 মাইল দূরে জেফ্রি পয়েন্টে, যেখানে জঙ্গল নির্মূল করে পূর্ব পাকিস্তানের রিফিউজিদের সেটেলমেন্ট বসানো হচ্ছে, সেখানে ক্রুদ্ধ হিংস্র জারোয়াদের তীর আমল ঢুকে গিয়েছিল মোহনবাসীর ফুসফুসে। শেখরনাথরা কি কষ্ট করেই না তাকে পোর্ট ব্লেয়ারে নিয়ে এসেছিলেন। হাসপাতাল থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে কদিন আগেও ভাবতে পারেনি জ্যোৎস্নারা। আজ তাদের মুখ তো আলো হয়ে উঠবেই। বিনয় জিজ্ঞেস করল, কাকা কোথায়? অন্যদিন কচ্ছিৎ 2-1টা শব্দ বেরোত জ্যোৎস্নার মুখ থেকে, হ বা না। তবে রোজই ব্যাকুল স্বরে বলতো, আমার পোলা মাইয়ার বাপেরে, আপনারে বাঁচান। ব্যাস এইটুকুই। আজ তার আতঙ্ক বিহ্বলতা কিছুই নেই। সে এখন অনেক সহজ আর স্বাভাবিক। জ্যোৎস্না বলল, বাবা এখন ডাক্তার কর্তার ঘরে, আপনি ফিরা আইলে তেনাগো কাছে যাইতে কইছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ব্যস্তভাবে দোতলার অন্য প্রান্তে ডাক্তার চট্টরাজের চেম্বারে চলে এলো বিনয়। চেম্বারে আন্দামান নিকোবরের চিফ মেডিকেল অফিসার ডাক্তার চট্টরাজ, শেখরনাথ এবং একজন নার্স ছাড়া আর কেউ ছিল না। বিনয়ের অস্বাচ্ছন্দ্য বাড়ছিল। ভয়ে ভয়ে চোখের কোণ দিয়ে সে শেখরনাথের দিকে তাকালো। দেরি করে আসার জন্য তিনি কতটা রুষ্ট হয়েছেন আন্দাজ করতে চেষ্টা করল, কিন্তু বাইরে থেকে দেখে মনে হলো না তিনি অসন্তুষ্ট হয়েছেন। এক লহমা বিনয়ের দিকে তাকিয়ে বেশ সহজভাবেই বললেন, এসে গেছো, বসো। নিঃশব্দে একটা চেয়ারে বসে পড়ল বিনয়। তার মধ্যে যে অস্বস্তি জমা হয়েছিল ধীরে ধীরে কেটে গেল। বিনয় চেম্বারে ঢোকার আগে থেকেই মোহনবাসী সম্পর্কে ডাক্তার চট্টরাজের সঙ্গে শেখরনাথের কথাবার্তা চলছিল। তার খেই ধরে ডাক্তার চট্টরাজ ফের শুরু করলেন, কাল বলেছিলাম, আজও মনে করিয়ে দিচ্ছি, মোহনবাসীকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু পোর্ট ব্লেয়ারে তার মিনিমাম 1টা উইক থাকা দরকার। রোজ তাকে একবার হাসপাতালে এসে চেক আপ করাতে হবে। জেফ্রি পয়েন্টে চলে গেলে অত দূর থেকে রোজ রোজ তাকে নিয়ে আসা তো সম্ভব নয়। তাই। শেখরনাথ হাসলেন। মনে আছে, আমার বয়স হয়েছে ঠিকই, তবে স্মৃতিতে এখনো মরচে পড়েনি। ডাক্তার চট্টরাজও একটু হাসলেন, তবে সামান্য অপ্রতিভও দেখালো তাকে। জানি তো। তারপর মোহনবাসীর প্রসঙ্গে ফিরে গেলেন। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ওষুধগুলো নিয়ম করে 3 বেলা খেতে হবে। সকাল বিকেল 10 মিনিট করে ওকে ধরে ধরে হাঁটাতে হবে। পরীক্ষার পর যদি দেখা যায় সব ঠিক আছে, মাস 3 কোনো ভারী কাজ করা চলবে না। ওয়েট তোলা বারণ, ফুল রেস্ট। শরীর খুব উইক। ফুসফুসের উন্ড সেরেছে, তবু এতটুকু রিস্ক নেওয়া উচিত নয়। ফের যদি ব্লিডিং হয় মোহনবাসীকে বাঁচানো মুশকিল হবে। শেখরনাথ বললেন, তুমি স্বয়ং ধন্বন্তরী, তুমি ওকে রক্ষা করেছ। যেমনটা বলবে সেভাবেই ও চলবে। আপনাকে আর বিনয়বাবুকে রোজ কষ্ট করে মোহনবাসীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। যে কেউ ওকে এনে দেখিয়ে গেলেই চলবে। আচ্ছা। ডাক্তার চট্টরাজ প্রেসক্রিপশন এবং ডিসচার্জ অর্ডার লিখে
পাশে দাঁড়ানো নার্সটিকে বললেন, সিস্টার, তুমি তেতলা থেকে পেশেন্টকে এখানে নিয়ে এসো। ডাক্তার সুকুমার বোস আর তাপস মিত্রকেও আসতে বলবে। নার্স চলে গেল। মিনিট 10 বাদে মোহনবাসী কর্মকারকে ধরে ধরে নামিয়ে নিয়ে এলো সে, সঙ্গে 2 তরুণ ডাক্তার। আগেও তাদের দেখেছে বিনয়। সুকুমাররা কার নিকোবারে কজন নিউমোনিয়া আর টাইফয়েড রোগী দেখতে গিয়েছিল। তাদের ফিরতে দেরি হচ্ছিল, তাই ডাক্তার চট্টরাজ মোহনবাসীর অপারেশনটা শেষ পর্যন্ত একা নিজেই করতে চেয়েছিলেন। সাহায্যকারী ছাড়া এত বড় অপারেশন করা প্রায় অসম্ভব। সুকুমাররা আরো দেরি করলে মোহনবাসীকে হয়তো বাঁচানো যেত না। ডাক্তার চট্টরাজ তার সহকারীদের বললেন, মোহনবাসী রোজ চেকআপের জন্য কাল থেকে আসবে। এই দায়িত্বটা তোমাদের। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। সুকুমার এবং তাপস মাথা নাড়ল। ডাক্তার চট্টরাজের নির্দেশ তারা পালন করবে। ডাক্তার চট্টরাজ তার চেয়ার থেকে উঠে এলেন। প্রেসক্রিপশনটা শেখরনাথের হাতে দিয়ে মোহনবাসীর কাঁধে একটা হাত রাখলেন। এখন কেমন লাগছে? মোহনবাসী ঘাড় কাত করে কৃতজ্ঞ সুরে বলল, ভালা ডাক্তার কর্তা, আপনি গো দয়ায় বাইসা গেছি, কিন্তু শরীরে বল নাই। ডাক্তার চট্টরাজ হালকা গলায় বললেন, আস্তে আস্তে বল এসে যাবে। এখন থেকে কিভাবে চলতে হবে কাকাকে বলে দিয়েছি, তার কাছ থেকে সব শুনে নিও। মোহনবাসী আবার ঘাড় হেলিয়ে দিল। আচ্ছা। হাসপাতাল থেকে তোমার ছুটি হয়ে গেছে, এবার চলো। সবাই মিলে মোহনবাসীকে নিয়ে চেম্বারের বাইরে বেরিয়ে এলো। ডাক্তার চট্টরাজও সঙ্গে এসেছেন। খানিক দূরে বসেছিল জ্যোৎস্নারা। শেখরনাথ তাদের হাত নেড়ে ডাকলেন। জ্যোৎস্না তড়িৎ পায়ে উঠে এলো। তার গায়ের সঙ্গে লেপ্টে তাদের ছেলে মেয়েগুলো। যে একান্ত আপন মানুষটা অবধারিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, বিপুল আবেগে তাকে হয়তো জড়িয়ে ধরতে ইচ্ছা হলো। মোহনবাসী হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে রোজই আসছে জ্যোৎস্না। প্রথম প্রথম তাকে স্বামীকে দেখতে দেওয়া হয়নি। পরে কেবিনের বাইরে থেকে কয়েক পলক দেখেছে। কাছে ঘেঁষা ছিল বারণ। আজ মোহনবাসী নাগালের মধ্যেই রয়েছে, কিন্তু মনের ইচ্ছাটা মনেই থেকে গেল। শেখরনাথ, বিনয়, ডাক্তার চট্টরাজরা সঙ্গে রয়েছেন। তাদের সামনে জড়িয়ে ধরা যায় নাকি? নিজেকে সামলে নিয়ে ব্যগ্রভাবে মোহনবাসীকে দেখতে দেখতে সিঁড়ি ভেঙে সবার সঙ্গে নিচের চত্বরে নেমে এলো সে। বিশ্বজিৎ রাহার বড় জিপটা একধারে দাঁড়িয়ে আছে। ড্রাইভার কালীপদ সেটার গায়ে ঠেসান দিয়ে অপেক্ষা করছে। এই গাড়িতেই রোজ শেখরনাথ, বিনয়, জ্যোৎস্নারা হাসপাতালে যাতায়াত করেছে এই কদিন। কালীপদ ক্ষিপ্র হাতে সামনের এবং পেছনের দিকের দরজা খুলে দিল। শেখরনাথ বললেন, মোহনবাসীকে নিয়ে আমি ফ্রন্ট সিটে বসছি। বিনয়, জ্যোৎস্না আর বাচ্চাগুলোর সঙ্গে পেছনের সিটে বসো। সবাই উঠে পড়ল। শেখরনাথ হাত নেড়ে ডাক্তার চট্টরাজদের বললেন, চলি ডাক্তারবাবুরা। ডাক্তার চট্টরাজরা হাসি মুখে হাত নাড়লেন। জিপ চলতে শুরু করলে তারা হাসপাতাল বিল্ডিংয়ের দিকে পা বাড়ালেন। বিনয় বেশ অবাকই হয়েছিল। অন্যদিন তাকে নিয়ে শেখরনাথ কালীপদর পাশে বসেন। আজই তার ব্যতিক্রম হল। কারণটা অবশ্য খানিক পরেই বোঝা গেল। শেখরনাথ কালীপদকে বলছিলেন, গাড়ি আস্তে আস্তে চালাবি, পাহাড়ি রাস্তা, মোহনবাসীর বুকে ব্যান্ডেজ বাঁধা আছে, আঁকুনি লাগলে ক্ষতি হবে। কথা মতো স্পিড তুলল না কালীপদ। জিপ খুব ধীর গতিতে এভারডিন মার্কেটের দিকে এগিয়ে চলল। শেখরনাথ এবার মোহনবাসীর দিকে ফিরলেন। বড় ডাক্তারবাবু কি বলেছেন মন দিয়ে শুনে নে, সেই মতো তোকে চলতে হবে। মোহনবাসী জানতে চাইল, কি কইছেন তেনি? ডাক্তার চট্টরাজ প্রেসক্রিপশনে যা যা লিখেছেন সমস্ত বুঝিয়ে দিলেন শেখরনাথ। মোহনবাসীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। একদিন হাসপাতালে পইরা রইলাম, এরপর ফির হেইহানে দৌড়াদৌড়ি, এরপর 3 মাস বিশ্রাম। এতখানি সময় কি আমাগো পুট বিলাসে থাকতে হইব? ডাক্তারবাবু যদি বলেন থাকতেই হবে। কিন্তু কি?
ঢোক গিলে মোহনবাসী বলল, সরকার আমাগো 15 বিঘা কইরা জমিন দিছে। হেই জমিন সাপসুপ কইরা চৌরাস করতে হইব। যদিন পুট বিলাসেই মাসের পর মাস পইরা থাকি, আমার জমিনের কি গতিক। সরকার থেকে অহন আমাকে খাওয়াইতে আসে। চিরকাল কি খাওয়াইব? চাষবাস না করতে পারলে খামু কি? এটা ঠিকই। আপাতত কিছুদিন পুনর্বাসন দপ্তর থেকে জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুদের 4 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। রান্নাবান্না থেকে সবার হাতে হাতে শালপাতার থালায় ভাত, ডাল, তরকারি ইত্যাদি তুলে দেওয়ার যাবতীয় দায়িত্ব দপ্তরের। কিন্তু এটা সাময়িক বন্দোবস্ত, অনন্তকাল তো চলতে পারে না। জমি চাষের যোগ্য করে তোলার পর সরকারি কিচেন বন্ধ করে দেওয়া হবে। এখানে পুনর্বাসন দপ্তর যখন কোঅপারেটিভ স্টোর বসাবে, তখন থেকে ঘর গৃহস্থালির সমস্ত জিনিসপত্র, চাল, ডাল, আটা, নুন, চিনি, তেল, মশলা, এমনকি জামাকাপড় অবধি পাওয়া যাবে। সেই সময় মাথাপিছু সরকারি ভোল চালু হবে। সেই টাকায় প্রতিটি ছিন্নমূল পরিবারকে তাদের সংসার চালাতে হবে। রান্নাবান্না সব নিজের নিজের। তবে ওষুধপত্র, গুঁড়ো দুধ এবং ড্রাই ফুডের জন্য খরচের প্রশ্নই নেই। সেসব তো আসছেই, ভবিষ্যতেও আসতেই থাকবে। আমেরিকান, স্ক্যান্ডিনেভিয়ান এবং ইউরোপের অন্যান্য ধনী দেশগুলোর নানা প্রতিষ্ঠান থেকে। শেখরনাথ বললেন, সরকারি তরফে খাবার দেওয়া এখনই তো বন্ধ হচ্ছে না, সেজন্য দুর্ভাবনার কারণ নেই। তবে হ্যাঁ, অন্যান্য উদ্বাস্তুরা অল্পদিনের মধ্যেই তাদের জমি তৈরি করে ফেলবে। তোর পক্ষে তা সম্ভব নয়। জারোয়াদের তীরে তুই জখম হয়ে মরতে বসেছিলি, তাতে তোর তো কোনো দোষ নেই। ভাবিস না, তোর জমি তৈরি করে দিতে সরকার বাধ্য। তাদের আমি বুঝিয়ে বলবো। মোহনবাসী এবার অনেকটা স্বাভাবিক হতে পারল। তার মনে যে উৎকণ্ঠা জমেছিল তা কেটে যাচ্ছে। বলল, আপনার দয়া বড় কর্তা। শেখরনাথ উত্তর দিলেন না। একটু হেসে মোহনবাসীর মাথায় আলতো করে হাত রাখলেন। এক সময় এভারডিন মার্কেট পেছনে ফেলে চড়াই উতরাই পেরোতে পেরোতে ফুঙ্গি চাউংয়ের কাছে এসে ডাইনে বাঁক ঘুরে একটা ছোট পাহাড় টপকে উত্তর দিকে সেসোস্ট্রেস বের ধারে বিশ্বজিৎ রাহার বাংলোয় পৌঁছে গেল জিপটা। বাংলোটা ঘিরে সবুজ ঘাসে ভরা বিশাল কম্পাউন্ড। কালীপদ জিপটা সেখানে এনে থামিয়েছিল। সবাই নেমে পড়েছে। সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠতে হবে মোহনবাসীকে। ফুসফুসের ক্ষত শুকিয়ে এলেও একা একা দোতলায় ওঠা তার পক্ষে কষ্টকর তো বটেই, বিপজ্জনকও। ওঠার সময় চাপ পড়লে ক্ষতস্থান ফেটে রক্ত চুইয়ে চুইয়ে আসার ভয় আছে। শেখরনাথ গলার স্বর উঁচুতে তুলে ডাকতে লাগলেন, গোপাল, কার্তিক। গোপালদের জানাই ছিল আজ দুপুরের আগে আগে হাসপাতাল থেকে ছাড়া পাবে মোহনবাসী। তারা কান খাড়া করেই ছিল। তরতর করে নিচে নেমে এলো। শেখরনাথ বললেন, দুজনে দুপাশ থেকে ধরে ধরে মোহনবাসীকে তোল, আস্তে আস্তে, একদম তাড়াহুড়ো নয়। দেখিস ওর বুকে যেন চাপ না পড়ে। তার কথা মতো খুব সতর্কভাবে তোলা হলো মোহনবাসীকে। গোপালদের পেছন পেছন বাকি সবাই উঠে এলো। শেখরনাথ বললেন, মোহনবাসীকে এবার ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, কিছুক্ষণ বিশ্রাম করুক। হল ঘরের কোণের দিকে একটা ঘরে মোহনবাসীকে রেখে ফিরে এলো গোপালরা। এবার ডাক পড়ল ভুবনের। হল ঘরের একধারে ড্রয়িং রুমের একটা সোফায় বসে পড়েছিলেন শেখরনাথ। তার মুখোমুখি বিনয়ও। ভুবন কিচেন থেকে এর মধ্যে ব্যস্ত পায়ে চলে এসেছে। শেখরনাথ জিজ্ঞেস করলেন, রান্না কদ্দূর? ভুবন বলল, হয়ে এসেছে, আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। শেখরনাথ বললেন, আমি যেরকম বলেছি সেই মতো রেঁধেছিস তো? বেশি তেল মশলা চলবে না কিন্তু, ডাক্তারের বারণ। বিনয়ের মনে পড়ে গেল আজ সকালে হাসপাতালে যাওয়ার সময় ভুবনকে মোহনবাসীর জন্য পাতলা মাছের ঝোল, অর্থাৎ রোগীর পথ্য যেমন হয় তেমনটাই রাঁধতে বলে গিয়েছিলেন শেখরনাথ। ব্রিটিশ আমলে সশস্ত্র বিপ্লবী এই মানুষটিকে যত দেখছে, তার কথা যত শুনছে, ততই অবাক হচ্ছে সে।
তার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। 13-14 দিন আগে জেফ্রি পয়েন্টের দুর্গম জঙ্গলের জারোয়াদের তীরে জখম মোহনবাসীকে ট্রাকে চাপিয়ে 40 মাইল পাহাড়ি রাস্তার চড়াই উতরাইতে ঝাঁকুনি খেতে খেতে পোর্ট ব্লেয়ারে এসে সেলুলার জেলের ভেতর হাসপাতালে এনে ভর্তি করিয়েছিলেন শেখরনাথ। তখন থেকে প্রতিটি দিন তার ছেলে মেয়ে বউকে নিয়ে সকালে হাসপাতালে গেছেন, সঙ্গে বিনয়। সারা দিন সেখানে কাটিয়ে বিকেলের ভিজিটিং আওয়ার্সে পেশেন্টকে দেখে বাংলোয় ফিরতে ফিরতে সন্ধে নেমে গেছে। 1 দিন 2 দিন নয়, প্রায় 2 সপ্তাহ। ক্লান্তি নেই, বিরক্তি নেই, নেই লেশমাত্র ক্লেশবোধ। বাঁচার আশা ছিল না মোহনবাসীর। শেষ পর্যন্ত ডাক্তার চট্টরাজ এবং তার 2 সহকারী তাকে সুস্থ করে তুলেছেন। পূর্ব পাকিস্তানে পূর্বপুরুষের ভিটে মাটি থেকে উৎখাত হয়ে আসা কে এক তুচ্ছ মানুষ, তার জন্য কি গভীর মায়া, কি অনন্ত উৎকণ্ঠা শেখরনাথের। বিনয় তো তার প্রতিদিনের সঙ্গী। লক্ষ্য করেছে মোহনবাসীকে বাঁচানোর জন্য তার অধীর ব্যাকুলতা। কতদিকে নজর এই বয়স্ক শ্রদ্ধেয় বিপ্লবীর। আজ মোহনবাসীকে হাসপাতালে রিলিজ করে দেওয়া হবে, বাংলোয় ফিরলে তার পথ্য কি হবে সে খেয়ালও তাঁর ছিল। শেখরনাথ ভুবনকে বললেন, তুই রান্নাঘরে যা। ভুবন কিচেনের দিকে পা বাড়ালো। একটু নীরবতা। তারপর শেখরনাথ বললেন, মোহনবাসী যে বেঁচে গেছে এটা যে কত বড় স্বস্তি। ও মরে গেলে সর্বনাশ ঘটে যেত। এটা ঠিক, মোহনবাসীর মৃত্যুতে জ্যোৎস্নাদের পরিবারটার বিপুল ক্ষতি হতো। জ্যোৎস্না তার স্বামীকে হারাতো, ওদের ছেলেমেয়েরা হারাতো বাপকে। শেখরনাথ থামেননি। ক্ষতিটা শুধু ওর বউ ছেলেমেয়েরই না, আন্দামানে রিহ্যাবিলিটেশনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা প্রচণ্ড ধাক্কা খেত। জারোয়াদের তীরে মোহনবাসী যে জখম হয়েছে, তোমাদের নতুন ভারত কাগজে সেই রিপোর্টটা তো তুমি পাঠাওনি। আস্তে মাথা নাড়ল বিনয়, নিচু গলায় বলল, না মানে। জার্নালিস্ট হিসেবে কাজটা উচিত হয়নি। সাংবাদিকের সততা থাকা দরকার। যা সত্যি তাই পাঠককে জানানো দরকার, তাই না? চমকে মুখ তুলল বিনয়, রীতিমতো হতচকিত। বিশ্বজিৎ রাহা এই নিয়ে লিখতে বারণ করেছিলেন, সেটা আর জানালো না। কোনো রকমে গলার ভেতর থেকে শটটা বের করে আনতে পারল। আমি হাত তুলে তাকে শান্ত করলেন শেখরনাথ। কিন্তু পুনর্বাসনের স্বার্থে সঠিক কাজই করেছ। পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের জন্য সাউথ, মিডল আর নর্থ আন্দামানের 3টি বিরাট দ্বীপে প্রায় 120-25 মাইল এলাকা জুড়ে রিহ্যাবিলিটেশনের যে বিরাট পরিকল্পনা নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত সেটা কতটা করা সম্ভব হতো বলা মুশকিল। বিনয় উত্তর দিল না। শেখরনাথ বলতে লাগলেন, তুমি নিজের চোখে দেখে এসেছ কলকাতায় কমিউনিস্ট আর অন্য পার্টিগুলো উদ্বাস্তুদের নিয়ে তুমুল আন্দোলন শুরু করেছে। দিনকে দিন সেই আন্দোলন আরও তীব্র হচ্ছে। রোজ মিটিং, মিছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। এই পলিটিক্যাল পার্টিগুলো চায় না উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গের বাইরে পাঠানো হোক। স্টেটের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ বর্ডারের ওপার থেকে সর্বস্ব খুইয়ে চলে এসেছে। এদের বেশিরভাগই কৃষিজীবী, নিরক্ষর। পশ্চিমবাংলা ছোট রাজ্য, আয়তনের তুলনায় মানুষ অনেক বেশি। সেখানে এত মানুষকে চাষের জমি দেওয়া অসম্ভব। আন্দামানে রিহ্যাবিলিটেশনের একটা সুবর্ণ সুযোগ এসেছে। এটা সেকেন্ড বেঙ্গল হয়ে উঠতে পারে। সুযোগটা হাতছাড়া হতে দেওয়া যায় না, কোনোভাবেই উচিত নয়। এসব বিনয়ের অজানা নয়। এই নিয়ে কতজনের সঙ্গেই না তার কথা হয়েছে। এদের মধ্যে নতুন ভারত কাগজের নিউজ এডিটর তারাপদ ভৌমিক, চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী তো আছেনই, রয়েছেন বিশ্বজিৎ রাহাও। তারা খুবই উত্তেজিত এবং উদ্বিগ্ন। আন্দামানে আসতে না দিলে কি হাল হবে বাঙালি উদ্বাস্তুদের। কিছু ছিন্নমূল মানুষ কলকাতার চারপাশে গড়িয়া, যাদবপুর, নাকতলা, ওদিকে আগরপাড়া, ঘোলা, সোদপুর ইত্যাদি অঞ্চলে ফাঁকা মাঠ, জলা জায়গার খোঁজ পেয়ে
জবরদখল কলোনির পত্তন করেছে, কিন্তু তা নিয়ে জমি মালিকদের গুন্ডা বাহিনীর সঙ্গে রোজ দাঙ্গা হাঙ্গামা চলছে। উদ্বাস্তুদের মধ্যে কজন আর এইসব কলোনিতে ঠাঁই পেয়েছে? বাকি লক্ষ লক্ষ মানুষ, তারা শিয়ালদা, ঢাকুরিয়া, যাদবপুর রেল স্টেশনের চত্বরে এবং সরকারি অস্থায়ী ত্রাণ শিবিরগুলোতে তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাচ্ছে। এমনটা ঘটতে দেওয়া কোনোভাবেই ঠিক নয়। আন্দামান প্রকল্পকে সফল করে তুলতে প্রতিটি পলিটিক্যাল পার্টির উচিত একসঙ্গে হাত মেলানো, এবং তা বাঙালিরই স্বার্থে। কিন্তু পশ্চিমবাংলায় তার উল্টো ছবিই দেখা যাচ্ছে। শেখরনাথ বললেন, মোহনবাসীর মৃত্যু হলে যে কয়েকশো ফ্যামিলি এর মধ্যেই আন্দামান চলে এসেছে তাদের কি ধরে রাখা যেত? এই দ্বীপে তুমুল গোলমাল শুরু হয়ে যেত। তুমি তোমাদের কাগজে এই রিপোর্ট পাঠাও আর না পাঠাও, মৃত্যুর খবরটা একটু দেরি হলেও কলকাতায় পৌঁছে যেত। তার ফলটা কি হতো বুঝতে পারছো? এই বিষয়ে আগেই বিশ্বজিৎ রাহার সঙ্গে বিনয়ের কথা হয়েছে। সে উত্তর না দিয়ে শেখরনাথ কি বলেন শোনার জন্য উদ্গ্রীব হয়ে রইল। শেখরনাথ বলতে লাগলেন, মৃত্যুর খবরটা পাওয়া মাত্র লুফে নিত কমিউনিস্ট পার্টি আর অন্য বিরোধী দলগুলো। সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কলকাতায় আন্দোলনের ইন্টেন্সিটি যে কতগুণ বাড়িয়ে দিত ভাবা যায় না। আন্দামানের রিফিউজি মুভমেন্ট খুব সম্ভব বন্ধ হয়ে যেত। আসলে ব্যাপারটা কি জানো? বিনয় বলল, কি? কমিউনিস্ট পার্টি এখন ছোট দল, অন্য বিরোধী দলগুলো আরো ছোট। আর 2-3 বছরের ভেতর দেশের প্রথম জেনারেল ইলেকশনের কথা ভাবা হচ্ছে। তার আগে উদ্বাস্তুদের মধ্যে নিজেদের সাপোর্ট বেস তৈরি করতে চায় এই পার্টিগুলো। 40-42 লাখ মানুষ একটা বেশ বড় রকমের শক্তি। এদের ভোট টানতে পারলে নিজেদের স্ট্রেংথ কতটা বেড়ে যাবে ভাবতে পারো? সেই কোন 1920 সালে সেলুলার জেলে যাবজ্জীবন কারাবাসের সাজা মাথায় নিয়ে কলকাতা থেকে 800-900 মাইল দূরে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপে এসেছিলেন শেখরনাথ। ভারত স্বাধীন হওয়ার পরও তিনি দেশে ফিরে যাননি। স্থির করেছেন বাকি জীবন এইখানেই থেকে যাবেন। কত বছর তিনি দেশের মূল ভূখণ্ড থেকে দূরে রয়েছেন, অথচ সেখানকার, বিশেষ করে পশ্চিম বাংলার যাবতীয় খুঁটিনাটি খবরই রাখেন। অর্থনৈতিক দুর্গতি, রাজনৈতিক টানাপোড়েন, উদ্বাস্তু সমস্যা, সব মিলিয়ে বাংলার খণ্ডিত অংশটি যে তোলপাড়, এসব কি না জানেন তিনি? শেখরনাথ বললেন, বাঙালির মতো আত্মঘাতী জাত ভূভারতে কোথাও আছে বলে আমার জানা নেই। ছোট ছোট স্বার্থের জন্য পলিটিক্যাল পার্টিগুলো রাজ্যটাকে জাহান্নামে পাঠাতে চলেছে। এখনো যদি নিজেদের না শোধরায় ভবিষ্যৎ অন্ধকার। নিজেরাই যদি নিজেদের সর্বনাশের রাস্তা তৈরি করি, কে আমাদের বাঁচাবে? সমস্ত ড্রয়িং রুম জুড়ে অদ্ভুত এক বিষাদ নেমে আসে। এক সময় শেখরনাথ একটু হাসলেন। বুড়ো হয়েছি তো, বয়স হলে মানুষ বেশি বকে। যাও, নিজের ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান করো। ভুবনের রান্না কিন্তু হয়ে এলো। আজ এমন কিছু ধকল হয়নি। সকালে হাসপাতালে গিয়ে মোহনবাসীকে রিলিজ করে আনা, গাড়িতে গেছে, গাড়িতেই ফিরেছে, ব্যাস এইটুকুই। বিনয় জিজ্ঞেস করল, ওবেলা কি বেরুবেন? না। ধীরে মাথা নাড়লেন শেখরনাথ। আজ তোমার আর আমার পূর্ণ বিশ্রাম। তাহলে? শেখরনাথ ভুরু দুটো সামান্য ওপরে তুললেন। তাহলে কি? সেদিন সেলুলার জেলে বৈজু নামে যে লোকটির সঙ্গে দেখা হয়েছিল, আপনার কাছে শুনেছি সে ছিল মারাত্মক খুনি। আপনাদের কিছু আগে কালাপানির লম্বা মেয়াদ খাটতে এসেছিল, পরে বিয়ে টিয়ে করে ভদ্রসভ্য হয়ে গেছে। আপনি বলেছিলেন তাদের বাড়িতে আমাকে নিয়ে যাবেন। কবে? বাকিটা শেষ না করে থেমে গেল বিনয়। শেখরনাথের মুখের হালকা হাসিটা এবার আরো ছড়িয়ে পড়ল। লঘু সুরে বললেন, বাংলায় একটা কথা আছে, যাতে মাতাল তালে ঠিক। তোমার দেখি সেই অবস্থা।
পেনাল কলোনি নিয়ে লেখার জন্যে হাত নিষ্পিস করছে। অবশ্য প্রেসের খাদ্য তত জোগাতে হবে। নিত্য নতুন সেন্সেশনাল ইনফরমেশন চাই। নিশ্চয় নিয়ে যাব তোমাকে। আজ রেস্ট। কাল আমি চিফ কমিশনারের সঙ্গে দেখা করব। পরশু যাব বৈজুদের বাড়ি। কি কারণে শেখরনাথ চিফ কমিশনারের কাছে যেতে চান বিনয় তা জানে। সে একটু দ্বিধার সুরে বলল, আমাকে কি আপনার সঙ্গে চিফ কমিশনারের কাছে নিয়ে যাওয়া সম্ভব? শেখরনাথ বললেন, না, বিনা অ্যাপয়েন্টমেন্টে একজন জার্নালিস্টের যাওয়া তিনি খুব সম্ভব পছন্দ করবেন না। তাছাড়া আমার এমন কিছু চাঁচাছোলা প্রশ্ন থাকবে যার উত্তর খবরের কাগজের লোকের সামনে তিনি দিতে চাইবেন বলে মনে হয় না। আর দেরি নয়, এবার উঠে পড়ো। বিনয় তার ঘরে চলে গেল। শেখরনাথও উঠে পড়লেন। দুপুরের খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিল বিনয়। শিয়রের দিকে দেওয়াল জোড়া জানলা দিয়ে অলস চোখে বাইরে তাকালো সে। সকালের দিকে সেসোস্ট্রেস বে এবং আরও দূরের সমুদ্র বেশ শান্ত ছিল। লক্ষ কোটি ছোট ছোট ঢেউ নরম রোদে ঝিলমিল করছিল। ঝিরঝির করে বাতাস বয়ে যাচ্ছিল। গায়ে লাগলে মনে হচ্ছিল পালকের ছোঁয়া। কিন্তু বে অব বেঙ্গল একটা আশ্চর্য খ্যাপাটে সমুদ্র। তার মেজাজ মর্জি, মতিগতি, বোঝাভার। এই ভর দুপুরে তার চেহারাটাই পুরোপুরি বদলে গিয়েছে। এই শান্তশিষ্ট পরক্ষণেই হয়তো উন্মত্ত হয়ে উঠল। এখন সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে বিপুল আক্রোশে আছড়ে পড়ছে পাথরের বোল্ডারগুলোর ওপর। কি প্রচণ্ড গজরানি সেগুলোর। রোদও আর তেমন মায়াবী নেই, যেন আগুনের হলকা হয়ে গেছে। সামনের দিকে যতদূর চোখ যায় সমুদ্র থেকে তীব্র ভাব উঠে আসছে। বাতাসের ওপর কোনো দানব ভর করেছে। সাঁই সাঁই করে আছড়ে পড়ছে পাড়ের সারি সারি নারকোল গাছের ওপর। সেগুলো ঝুঁটি ধরে ঝাঁকিয়ে আঁকিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে। জানলার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল বিনয়। সারা শরীরে কয়েকদিনের ক্লান্তি জড়ো হয়েছিল। কখন যে দু চোখ গাঢ় ঘুমে জুড়ে গেছে খেয়াল নেই। ঘুম যখন ভাঙল সন্ধে নামে নামে। সূর্যটাকে এখন আর দেখা যাচ্ছে না। পশ্চিম দিকে মাউন্ট হ্যারিয়েটের উঁচু চূড়োর আড়ালে কখন নেমে গেছে টেরও পাওয়া যায়নি। বাসি হলুদের মতো যে মলিন ফ্যাকাশে আলোটুকু সমস্ত চরাচরে ছড়িয়ে রয়েছে, লাটাইতে সুতো গোটানোর মতো কেউ যেন অদৃশ্য হাতে সেটুকু দ্রুত টেনে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সেই আলো থাকবে না। ঝপ করে আঁধার নেমে যাবে। বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলো বিনয়। তারপর কি ভেবে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। সমুদ্র খুব স্পষ্ট না হলেও দেখা যাচ্ছে। হঠাৎ মনে পড়ল, কয়েকদিন আগে ঝিনুক এক বৃদ্ধ এবং বৃদ্ধার সঙ্গে প্রাইভেট কোম্পানির জাহাজ এসএস সাগরে উঠে বহু দূরে সেসোস্ট্রেস বে, যেখানে মাউন্ট হ্যারিয়েটকে বের দিয়ে গভীর সমুদ্রের দিকে গেছে, সেখানে মিলিয়ে গিয়েছিল। তাদের গন্তব্য মিডল আন্দামান। সেখানে সবে উদ্বাস্তু পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। অঘ্রাণ মাসের কুয়াশায় ঝাপসা এক শীতের রাতে ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের বাড়ি থেকে ঝিনুক অদৃশ্য হয়ে গিয়েছিল। চরম অপমানে, আত্মগ্লানিতে। কলকাতার বিশাল জনারণ্যে তাকে কত খুঁজেছে বিনয়। তারপর বহু আলোকবর্ষ পেরিয়ে তার সঙ্গে আবার আন্দামানে দেখা হলো। একবার নয়, দুবার। প্রথমবার রস আইল্যান্ড থেকে সে যখন ইন্টার আইল্যান্ড শিপ সার্ভিসের জাহাজ চলুঙ্গায় মিডল আন্দামানে যাচ্ছে, সেই সময় দূর থেকে দেখা, তার সঙ্গে কথা বলার সুযোগই পাওয়া যায়নি। আর দ্বিতীয়বার মাত্র কয়েকদিন আগে মিডল আন্দামান থেকে একটি প্রাইভেট টিম্বার কোম্পানির ছোট জাহাজ এসএস সাগরে একজন অসুস্থ বৃদ্ধ এবং এক বৃদ্ধাকে সঙ্গে করে সেলুলার জেলের হাসপাতালে এসেছিল। ওরা যখন ফিরে যাচ্ছে সেই সময় ঝিনুকের সঙ্গে তার দেখা। যে মেয়েটি ছেলেবেলা থেকে বিনয়ের পাশাপাশি বড় হয়ে এখন পূর্ণ যুবতী, ধর্ষিতা, প্রায় অপ্রকৃতিস্থ যে ঝিনুককে বুকের ভেতর আগলে আগলে সে মহা সংকটের ভেতর দিয়ে
জীবনের চরম ঝুঁকি নিয়ে সীমান্তের এপারে চলে এসেছে, সেই মেয়ে তাকে দেখার পরও না চেনার ভান করেছে। কি নিদারুণ উদাসীন সে, পুরোপুরি নিরাসক্ত। একদিন ঝিনুক যে তার সঙ্গে শতপাকে জড়িয়ে গিয়েছিল তা মনে করে রাখার আর প্রয়োজন বোধ করেনি সে। স্মৃতি থেকে পুরনো অতীতটাই সে একেবারে মুছে দিতে চেয়েছে। এমনকি নিজের ঝিনুক নামটাও বদলে দিয়েছে। তার পরিচয় এখন সীতা। বিনয়ের মনে পড়ছে 2-4টের বেশি কথা বলেনি ঝিনুক। নেহাতি দায়সারা, অতি সংক্ষেপে। কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হয়, ব্যাস এইটুকু। তাকে উপেক্ষা করে পেছনে ফেলে তার সঙ্গী বৃদ্ধ এবং বৃদ্ধাটিকে নিয়ে সেসোস্ট্রেস বের ছোট জেটির দিকে চলে গিয়েছিল। বিশ্বজিৎ রাহার বাংলোর এই ঘরের জানলা দিয়ে সামনের দিকে তাকিয়ে সেই দৃশ্য দুটি বারবার মনে পড়েছিল বিনয়ের। রস আইল্যান্ড থেকে চলুঙ্গা জাহাজে একবার, আর দ্বিতীয়বার এসে সাগরে সেসোস্ট্রেস বেয়ে পেরিয়ে কয়েকটা দ্বীপের পাশ দিয়ে গভীর সমুদ্রে ঝিনুকের অদৃশ্য হয়ে যাওয়া। বিনয় ভেবে পায় না তার উপর ঝিনুকের কেন এত তীব্র অভিমান, এত প্রচণ্ড ক্রোধ। তার বাবা অবনীমোহন ঝিনুকের মতো এক ধর্ষিতা মেয়েকে মেনে নিতে পারেননি। সে অপরাধ কি বিনয়ের? কেন এত অবুঝ ঝিনুক? 9-10 বছর বয়স থেকে সে বিনয়কে দেখে আসছে। অবনীমোহন তার আদ্যিকালের সংস্কার সেকেলে ধ্যান ধারণা নিয়ে থাকুন, কিন্তু বিনয়, সে তো ঝিনুককে জীবনের 7 পাকে জড়িয়ে নেওয়ার জন্য 2 হাত বাড়িয়েই ছিল। সেটা বুঝল না মেয়েটা। অনন্ত উদাসীনতায় নিজেকে ঢেকে রেখে ঝিনুক যতই তাকে দূরে ঠেলে দিতে চাক, বিশ্ব ব্রহ্মাণ্ড চষে ফেলে তাকে খোঁজার পর যখন জানা গেছে সে মিডল আন্দামানে রয়েছে, বিনয় সেখানে পৌঁছে যাবেই যাবে। সেল কালেক্টর লাপোয়ের সঙ্গে আজই তার কথা হয়ে গেছে। 2-3 সপ্তাহের মধ্যে সে তাদের ছোট মোটরবোট সি বার্ডে করে বিনয়কে মিডল আন্দামানে নিয়ে যাবে। সন্ধ্যা নেমে এসেছিল। সাগর পাখিরা সারাদিন ছোঁ মেরে মেরে সমুদ্রে ছোট ছোট সার্ডিন কি পমফ্রেট শিকার করে কখন যেন তাদের আস্তানায় ফিরে গেছে। বেশ কটা স্টিমার রস আইল্যান্ডের দিক থেকে এসে চ্যাথাম জেটির দিকে চলে যাচ্ছে। এইসব জলযানের আলোগুলো অন্ধকারে অলৌকিক মনে হয়। পোর্ট ব্লেয়ার শহরেও টিলার মাথায় মাথায় এই ঢালগুলোতে যেসব কাঠের বাড়িটারি রয়েছে, সেগুলোতেও অজস্র আলো। রাস্তায় মিউনিসিপ্যালিটির বাতিগুলোর তেজ কিন্তু কম, টিম টিম করে জ্বলছে। সমুদ্রের দিকে তাকিয়েই ছিল বিনয়, দূর মনস্কের মতো। হঠাৎকার ডাকে চমকে ফিরে দাঁড়ালো। গোপাল। সে বলল, কাকা আপনাকে বসার ঘরে যেতে বললেন, আসুন। একটু হেসে ব্যস্তভাবে ড্রয়িং রুমে চলে এলো বিনয়। শেখরনাথ সোফায় বসে আছেন। তার সামনে সেন্টার টেবিলে 2টো চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। শুধু চাই নয়, ভুবন সিঙাড়াও ভেজেছে। 1 প্লেট বোঝাই গরম সিঙাড়া চোখে পড়ছে। শেখরনাথ বললেন, বসো, তোমার জন্যই ওয়েট করছি। গোপালকে এর আগে 2বার তোমার ঘরে পাঠিয়েছি। সে 2বারই এসে বলল, ঘুমোচ্ছ। নাও শুরু করো। বলে তিনি একটা সিঙাড়া তুলে নিয়ে কামড় দিলেন। চিবুতে চিবুতে বলতে লাগলেন, ভুবনটার হাতে ম্যাজিক আছে, যা রাঁধে তাই অমৃত। যাক, ঘুমটা তাহলে বেশ জব্বরই হয়েছে, কি বলো? আমিও খুব একচোট ঘুমিয়েছি। কটা দিন খুব ছোটাছুটি গেছে। তোমার আর আমার এই ঘুমটা ভীষণ দরকার ছিল। এখন ফ্রেশ লাগছে, তাই না? বিনয় হেসে মাথা কাত করল। খেতে খেতে এলোমেলো কথা হচ্ছে। এই বাংলোর সব ঘর থেকে সেসোস্ট্রেস উপসাগরটা দেখা যায়। মাঝে মাঝে সেদিকে চোখ চলে যাচ্ছিল বিনয়ের। এটা পূর্ণিমা পক্ষ, আকাশে পূর্ণ চাঁদের মায়া। সেই চাঁদ সমুদ্রের ওপর স্নিগ্ধ রূপলি আলো ঢেলে দিচ্ছে। বাঁ পাশের মাউন্ট হ্যারিয়েট, ডান পাশের রস আইল্যান্ড, আরও দূরের নানা আকারের ছোট বড় দ্বীপগুলি অপার রহস্যে মোড়া। দিনের বেলা কতবার এগুলো দেখেছে বিনয়, কিন্তু এই পূর্ণিমার রাতে তাদের আগাগোড়া অচেনা মনে হচ্ছে। ওদের খাওয়া আর গল্পের মধ্যেই কাঠের সিঁড়িতে আওয়াজ তুলে বিশ্বজিৎ রাহা ফিরে এলেন। কার্তিকরা সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়েছিল।
গোপাল ছোঁ মেরে বিশ্বজিতের অ্যাটাচি কেসটা টেনে নিয়ে তার বেডরুমে রেখে এলো। বিশ্বজিতের চোখ সেন্টার টেবিলের দিকে। বললেন, কি ব্যাপার, আমি কি 2-1 সিঙ্গাড়া পাবো না? সব শেষ নাকি? শশব ব্যস্ত ভুবন বলল, না না, অনেক আছে। বিশ্বজিৎ জানেন তাকে বাদ দিয়ে এই বাংলোর কেউ কিছু খাওয়ার কথা ভাবতেই পারে না। তার চোখে মুখে দুষ্টুমের একটু হাসি ফুটল। এত বড় অফিসার, এত দায়িত্ব মাথায়, তবু তার মধ্যে অতি সরল, অতি চঞ্চল একটি বালক লুকোনো রয়েছে। কখনো সখনো বাইরের গাম্ভীর্যের শক্ত খোলসটা ভেদ করে সে বেরিয়ে আসে। একটা সোফায় বসতে যাচ্ছিলেন। শেখরনাথ মৃদু ধমকের সুরে বললেন, এ কি, বাইরে থেকে এলি, হাত মুখ ধুয়ে জামাকাপড় পাল্টে আয়। বিশ্বজিৎ তার বেডরুমে চলে গেলেন। খানিক বাদে যখন ফিরে এলেন, স্নান করা হয়ে গেছে, চুল পরিপাটি করে আঁচড়ানো, পরনে ঘরোয়া পোশাক, ধবধবে পাজামা আর পাঞ্জাবি। এর মধ্যে আরো কিছু সিঙাড়া দিয়ে গিয়েছিল ভুবন এবং বিশ্বজিতের জন্য চা। সিঙাড়া তুলে নিয়ে মোহনবাসীর কথা জিজ্ঞেস করলেন বিশ্বজিৎ। শেখরনাথ সব জানালেন। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে রোজ একবার ডাক্তার চট্টরাজের সহকারীদের কাছে নিয়ে যেতে হবে। সেটা করবে কালীপদ। যে দুর্বলতাটুকু এখনো রয়েছে তা কেটে গেলে মোহনবাসী এবং তার বউ ছেলে মেয়েদের জেফ্রি পয়েন্টের রিফিউজি সেটেলমেন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। শেখরনাথের দিকে তাকিয়ে বিশ্বজিৎ বললেন, কটা দিন মোহনবাসীকে নিয়ে তোমার আর বিনয়বাবু দৌড়দৌড়ি তো গেছে, তার উপর টেনশনও কম যায়নি। এখন দুর্ভাবনা কেটেছে, 3-4 দিন দুজনে ভালো করে রেস্ট নাও। শেখরনাথ বললেন, রেস্ট নেওয়ার কি উপায় আছে? কাল আমাকে চিফ কমিশনারের সঙ্গে দেখা করতে হবে। এর আগেও জেফ্রি পয়েন্টে থাকার সময় এই নিয়ে শেখরনাথের সঙ্গে কথা হয়েছে বিশ্বজিতের। ভেবেছিলেন পোর্ট ব্লেয়ারে এসে মোহনবাসীকে নিয়ে শেখরনাথ এতই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে চিফ কমিশনারের সঙ্গে দেখা করার ব্যাপারটা তার মাথা থেকে বেরিয়ে গেছে। কিন্তু কাকার স্মৃতিশক্তি এই বয়সেও যথেষ্ট সতেজ, কিছুই তিনি ভোলেন না। বিশ্বজিৎকে বেশ চিন্তিত দেখালো। তার কপালে 2-4টে ভাঁজ পড়েছে। বললেন, আপনি কি জারোয়াদের ব্যাপারটা বলবেন? শুধু জারোয়াদের কেন, জেফ্রি পয়েন্ট আর তার চারপাশের উদ্বাস্তু কলোনিগুলোর জন্য না আছে হাসপাতাল, না একটা হেলথ সেন্টার, তা নিয়েও চাপ দেব। কিন্তু বাকিটা শেষ না করে থেমে গেলেন বিশ্বজিৎ। তার স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী কাকাটিকে তো তিনি চেনেন, স্পষ্ট কথা মুখের ওপর বলে দিতে পারেন। যিনি যত ক্ষমতাধরী হন, রেয়াত করেন না। যে মানুষ একদা প্রবল প্রতাপে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বন্দুক তুলে ধরেছিলেন, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করতে এসেছিলেন ভয়াবহ সেলুলার জেলে, তিনি একজন চিফ কমিশনারকে পরোয়া করবেন কেন? শেখরনাথ তার ভাইপোটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। বিশ্বজিতের মনোভাবটা আঁচ করে নিতে পেরেছেন। ভাইপোটি রীতিমতো অস্বস্তি বোধ করছেন। চিফ কমিশনার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হর্তাকর্তা বিধাতা, বিশ্বজিতের ওপরওয়ালা। তাঁর কাকা যদি এখানকার প্রশাসনের এই বড় কর্তার সঙ্গে দেখা করে চোটপাট করেন, সেটা বিশ্বজিতের প্রতি আদৌ স্বস্তিকর হতে পারে না। শেখরনাথ একটু হেসে বললেন, তোর ভয়ের কারণ নেই। আমি তো তোদের চিফ কমিশনারের বেয়ারা নই, স্বাধীন ভারতের একজন স্বাধীন নাগরিক। একজন আর্মড রেভলিউশনারি ছিলাম বলে বন্দুক উঁচিয়ে চিফ কমিশনারের কাছে যাব, এটা হয় নাকি? তুই আমাকে একজন জেন্টলম্যান ভাবতে পারিস না? ভয় নেই, চিফ কমিশনারকে জারোয়া আর রিফিউজিদের সমস্যার কথা শান্তভাবে ভালো করে বুঝিয়ে বলবো। বিশ্বজিতের চোখ মুখ দেখে বোঝা গেল তার মাথায় যে দুর্ভাবনাটা চেপে বসেছিল তা অনেকটাই হালকা হয়ে গেছে। বললেন, ঠিক আছে। বিনয় চুপচাপ শুনে যাচ্ছিল। এবার বলে উঠল, কাকা, আমাকে আপনার সঙ্গে চিফ কমিশনারের কাছে নিয়ে চলুন না। আগেও এই অনুরোধটা করেছিল সে। শেখরনাথের একই উত্তর, না। একজন সাংবাদিক কাছে থাকলে খুব সম্ভব তিনি মন খুলে কথা বলতে পারবেন না। কি লিখতে কি লিখে বসবে, তার ফলে তাকে মুশকিলে পড়তে হবে। নিউজ পেপারকে সরকারি আমলারা বেশ ভয়ই পান।
কিন্তু তারা তো প্রেস মিট করেন। তা করেন, আমি তো চাঁচাছোলা প্রশ্ন করব, উনি সহজে এড়িয়ে যেতে পারবেন না। আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে এমন অনেক কিছু জানি যা তোমার মতো যারা বাইরে থেকে 2-4 দিন 2-4 মাসের জন্য আসে তাদের পক্ষে জানা সম্ভব নয়। আমি একা থাকলে সেই সব প্রশ্নের উত্তর চিফ কমিশনারের পক্ষে এড়িয়ে যাওয়া সহজ হবে না। আমি চেপে ধরব। তুমি সামনে থাকলে তার মুখ থেকে বিশেষ কিছু বের হবে না। ওর সঙ্গে কিন্তু আমার একবার দেখা করা দরকার। অ্যাডমিনিস্ট্রেশনের হেড হিসেবে রিফিউজি সেটেলমেন্ট সম্পর্কে তাকে অনেক প্রশ্ন করার আছে। আমাদের এডিটর চান তার বক্তব্য নতুন ভারতে বেরোক। ঠিক আছে, আমি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব, তুমি একা গিয়ে দেখা করবে। একটু নিরাশ হলো বিনয়। শেখরনাথের সঙ্গে যেতে পারলে তার ভালো লাগতো। একটু চুপ করে থেকে জিজ্ঞেস করল, আর বৈজুর ব্যাপারটা? বিশ্বজিতের কৌতূহল হচ্ছিল। জিজ্ঞেস করলেন, বৈজুকে? উত্তর দিলেন শেখরনাথ, বৈজুকে তো তুই চিনিস। আমি আন্দামানে আসার কয়েক বছর আগেই কয়েকটা মার্ডারের চার্জে ওকে কালাপানি পাঠানো হয়েছিল। সেলুলার জেলে থাকার সময় বৈজু আমাকে প্রচুর সাহায্য করেছে। ও পাশে না থাকলে নারকেল ছোবড়া পিটতে পিটতে আর ঘানি ঘুরিয়ে রোজ 15 সের নারকেল কি সর্ষের তেল বের করতে করতে কবেই শেষ হয়ে যেতাম। তোকে তো সব বলেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা ব্রিটিশ আমলের একজন রেড হট ক্রিমিনালের সঙ্গে বিনয়বাবুর কি দরকার? বিনয় তো শুধু রিফিউজি সেটেলমেন্ট দেখতে আসেনি, আগেকার পেনাল কলোনিগুলোর সম্পর্কে ওদের পেপারে রিপোর্ট পাঠাবে। বৈজু ওকে প্রচুর মেটেরিয়াল দিতে পারবে। আস্তে আস্তে মাথা নাড়লেন বিশ্বজিৎ। পেনাল কলোনিগুলোর কিভাবে পত্তন হয়েছিল তার হিস্ট্রি ভীষণ ইন্টারেস্টিং। কিভাবে সেকালের দুর্ধর্ষ ক্রিমিনালরা ধীরে ধীরে দেশের ভদ্র সভ্য নাগরিক হয়ে উঠেছে তাও কম অ্যাট্রাকটিভ নয়। এর আগে কেউ এসব নিয়ে লিখেছেন কিনা আমার জানা নেই। বিনয়বাবু ডিটেলে বৈজুর কাছ থেকে সেলুলার জেলের পুরনো দিনের ক্রিমিনালদের সম্বন্ধে সব ইনফরমেশন জেনে নেবেন। রিপোর্টগুলো বেরুলে আপনাদের পেপারে সার্কুলেশন অনেক বেড়ে যাবে। এরপর খানিকক্ষণ এলোমেলো কিছু কথা হলো। তারপর শেখরনাথের দিকে তাকিয়ে বিশ্বজিৎ জিজ্ঞেস করলেন, কাকা, আপনি আর বিনয়বাবু কি আবার জেফ্রি পয়েন্টে ফিরে যাবেন? শেখরনাথ কণ্ঠস্বরে জোর দিয়ে বললেন, নিশ্চয়ই। মোহনবাসীকে জারোয়ারা তীর মেরেছে। এর ফলে জেফ্রি পয়েন্টের রিফিউজিরা খুব আতঙ্কে আছে। কোনো রকমে তাদের বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছি। ফের যদি এমন ঘটনা ঘটে রিফিউজিদের ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। তারা মেনল্যান্ডে ফিরে যাওয়ার জন্য তুলকালাম ঘটিয়ে ছাড়বে। তোদের রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের যে এমপ্লয়িরা রয়েছে তাদের পক্ষে উদ্বাস্তুদের সামলে রাখা প্রায় অসম্ভব। তাই আমার কিছুকাল থাকা দরকার। ডাক্তার চট্টরাজ বলেছে দিন 7 মধ্যে ফিট সার্টিফিকেট দেবে। তারপরই মোহনবাসী আর তার ফ্যামিলিকে নিয়ে বিনয় আর আমি জেফ্রি পয়েন্টে চলে যাব। এসব তো তোকে আগেও বলেছি, ভুলে গেছিস নাকি? তাছাড়া কি? উৎসুক হলেন বিশ্বজিৎ। জেফ্রি পয়েন্টে সেটেলমেন্ট সবে শুরু হয়েছে, অনেক কাজ বাকি। বিনয়ের তা দেখা দরকার। শেখরনাথ বললেন, ঠিক বলেছেন বলে বিনয়ের দিকে ফিরলেন বিশ্বজিৎ। আমাদের এখানে বাঙালিদের একটা ক্লাব আছে, অতুল স্মৃতি সমিতি। তার মেম্বাররা চাইছেন আপনি সেখানে একদিন যান। আমি নিয়ে যাব। কবে যেতে পারবেন? বিনয় বলল, কয়েকদিন তো পোর্ট ব্লেয়ারে আছি, আপনার সুবিধে মতো যেদিন ইচ্ছে নিয়ে যাবেন। হঠাৎ কিছু মনে পড়ে গেল বিশ্বজিতের। দুজনকে লক্ষ্য করে বললেন, ভালো কথা, বিভাস আর নিরঞ্জনকে 3 সপ্তাহ আগে নতুন রিফিউজি আনার জন্য কলকাতায় পাঠানো হয়েছিল। আপনারা পোর্ট ব্লেয়ারে থাকতে থাকতেই তারা খুব সম্ভব চলে আসবে। বিনয়ের মনে আছে, এই তো সেদিন নিরঞ্জন, বিভাস এবং বহু উদ্বাস্তু ফ্যামিলির সঙ্গে এমভি মহারাজা জাহাজে সে কলকাতা থেকে আন্দামানে এসেছিল। পরের বার ওরা আর রিফিউজি আনতে কলকাতায় যেতে চায়নি।
রিলিফ ক্যাম্প আর শিয়ালদা স্টেশন থেকে পূর্ব পাকিস্তানের ছিন্নমূল মানুষগুলোকে ঠান্ডা মাথায় বুঝিয়ে সুঝিয়ে কি নিদারুণ কষ্ট করে খিদিরপুরের ২২ নম্বর ডকে এনে জাহাজে তুলতে হয়, সেই প্রক্রিয়া সম্বন্ধে বিনয়ের স্পষ্ট ধারণা আছে। সহজে কি এই উদ্বাস্তুরা কলকাতা ছেড়ে সুদূর আন্দামান দ্বীপপুঞ্জে আসতে চায়? বিভাসান নিরঞ্জন এবার কলকাতায় আসতে চায়নি। পুনর্বাসন দপ্তর কিন্তু অন্য কর্মীদের উপর ভরসা রাখতে পারে না। উদ্বাস্তুদের বোঝাবার মতো ধৈর্য, কৌশল অন্যদের নেই। বিভাসান নিরঞ্জন দিন নেই রাত নেই, খাটতে পারে প্রচণ্ড। সবচেয়ে বড় ব্যাপার, কোনো রকম উস্কানিতে তাদের মেজাজ তেতে ওঠে না। সারাক্ষণ হাসি খুশি। দুজনই সাবেক পূর্ব বাংলার মানুষ। সেখানকার ভাষাটা অনর্গল বলে। আন্দামানের গুণকীর্তন করতে করতে সেখানে গেলে কত রকম সুযোগ সুবিধে পাবে তার একটা স্বপ্নের ছবি যখন তুলে ধরে, উদ্বাস্তুদের মনে হয় ত্রাণ শিবির আর শিয়ালদা স্টেশন চত্বরে পচে গলে শেষ হয়ে যাওয়ার চেয়ে সমুদ্রে পাড়ি দিয়ে সেখানে চলে যাওয়াই ভালো। রাজনৈতিক দলগুলোর অবিরাম বাধা সত্ত্বেও বিভাসান নিরঞ্জনকে তাদের বড় আপনজন মনে হয়। এই দুজন ছাড়া আর কার উপরেই বা পুনর্বাসন দপ্তর আস্থা রাখতে পারে? বিনয় জিজ্ঞেস করল, এবার কত ডিপি ফ্যামিলি কলকাতা থেকে আসছে? বিশ্বজিৎ বললেন, ১২০টা ফ্যামিলির কোটা। রিলিফ ক্যাম্প ঘুরে ঘুরে পুরোটাই জোগাড় করতে পেরেছে বিভাসরা। ওদের জন্য মিডিল আর সাউথ আন্দামানে জঙ্গল কেটে জমি রিক্রেমও করা হচ্ছে। খিদিরপুরে আসার পর জাহাজ টাহাজ দেখে উদ্বাস্তুদের মতিগতি বিগড়ে যাবে কিনা খবর পাওয়া যায়নি। হয়তো দেখা যাবে ৮-১০টা ফ্যামিলি জাহাজে না উঠে পালিয়ে গেছে। তাকে বেশ চিন্তিত দেখালো। বিনয়ের মনে আছে, সে যখন আন্দামানে আসে খিদিরপুর থেকে ৬টা ফ্যামিলি জাহাজে না উঠে নিঃশব্দে সরে পড়েছিল। রস আইল্যান্ডে এসএস মহারাজা জাহাজটা ভেড়ার পর ৬ জোড়া অবিবাহিত যুবক যুবতীকে ভর দুপুরে বিয়ে দিয়ে নতুন ফ্যামিলি বানিয়ে কোটা পূরণ করা হয়েছিল। উদ্বাস্তু ফ্যামিলিগুলো তাদের জন্য নির্দিষ্ট জমির পুরোটাই পেয়ে গিয়েছিল। বিনয় একটু হেসে বলল, দুশ্চিন্তার কি আছে? যে কটা ফ্যামিলি আসবে না, আগের মতো অন্য সব ফ্যামিলি থেকে ছেলে মেয়ে বেছে নিয়ে বিয়ে দিয়ে কোটা কমপ্লিট করে দিলেই তো প্রবলেম সলভড। বিশ্বজিৎ বললেন, এবার খুব সম্ভব সেটা হবে না। বিনয় অবাক, কেন? রিফিউজিরা মেনল্যান্ড থেকে এলে রস আইল্যান্ডে পোর্ট ব্লেয়ারের বাঙালিরা তাদের রিসিভ করতে যায়। এতদিন এটাই চলে আসছে। শুনছি এবার নাকি চিফ কমিশনারও বাঙালিদের সঙ্গে উদ্বাস্তুদের ওয়েলকাম জানাতে রসে হাজির থাকবেন। শেখরনাথের ভুরু কুঁচকে গেল। তিনি এতক্ষণ নীরবে শুনে যাচ্ছিলেন। জিজ্ঞেস করলেন, কারণ? হঠাৎ উদ্বাস্তুদের উপর তিনি এমন মহানুভব হয়ে উঠলেন যে? ১.৫ বছর এই আন্দামানের হর্তাকর্তা হয়ে এসেছেন। ২-১ মাস পর পর কলকাতা থেকে রিফিউজি আসছে। কোনোদিন তো রসে গিয়ে তাদের রিসিভ করেননি। বিশ্বজিৎ বললেন, আমার ধারণা লাস্ট যে রিফিউজিরা এসেছিল তাদের ভেতর থেকে ৬ জোড়া যুবক যুবতীর বিয়ে দিয়ে কোটা কমপ্লিট করা হয়েছিল। বাঙালিদের স্বার্থে এটা না করে উপায় ছিল না। খবরটা যেভাবে হোক চিফ কমিশনারের কানে উঠেছে, তাই এই ফন্দিটা বন্ধ করার জন্যে তিনি রসে চলে যাবেন। কিছুক্ষণ ভেবে শেখরনাথ বললেন, এই খবরটাকে তাকে কে দিতে পারে? বাঙালিরা ছাড়া রিফিউজি আসার দিন পোর্ট ব্লেয়ার থেকে অন্য কেউ তো যায় না। বিশ্বজিৎ কটু গলায় বললেন, কে আবার দেবে? নিশ্চয়ই কোনো বাঙালিরই কাজ। মেজাজটা তেতো হয়ে গিয়েছিল শেখরনাথের। বাঙালিদের মধ্যে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দরা জন্মেছেন ঠিকই, তারা মহাপুরুষ, তাঁদের কথা আলাদা। কিভাবে যে এদেশে জন্মেছেন, বাকি জাতটাই বজ্জাত। উদ্বাস্তুদের জমি সামান্য কৌশল করলে যদি তাদের হাতে থাকে, তোদের ক্ষতিটা কি? বিয়ে তো এই ছেলে মেয়েগুলোর হতোই, আলাদা আলাদা ফ্যামিলিও, না হয় ২-৪ দিন আগেই হয়েছে। ইস্ট পাকিস্তান থেকে সর্বস্ব খুইয়ে ওরা এপারে এসেছে।
তাদের কথা ভেবে একটু না হয় মুখ বুজেই থাকতিস? ওদিকে ওয়েস্ট পাকিস্তান থেকে পাঞ্জাবে, দিল্লিতে যে রিফিউজিরা এসেছে তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সিন্দুক খুলে 10 হাতে ঢেলে দিয়েছে, আর ইস্ট পাকিস্তান থেকে যারা আসছে তাদের জন্য স্রেফ ছিটে ফোঁটা। এরকম একচোখো পক্ষপাতিত্ব ভাবা যায় না। বাঙালি রিফিউজিদের তাদের প্রাপ্য আদায় করে নিতে হবে, হয় আন্দোলন করে, নইলে নানান রকম ফন্দি ফিকির করে। সব বাঙালিরই এদের পাশে দাঁড়ানো উচিত, তা নয় পেছন থেকে ছুরি মারার চেষ্টা। বলে থমথমে মুখে তিনি চুপ করে গেলেন। শেখরনাথের সঙ্গে কদিনেরই বা পরিচয়, কিন্তু এর মধ্যে তাকে অনেকখানি চিনে ফেলেছে বিনয়। মানুষটি স্বচ্ছ, সহৃদয়, উদার। বর্মা থেকে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স অবধি এই বিশাল দেশে কত যে প্রদেশ, কত ধরনের মানুষ, ওড়িয়া, অসমিয়া, বিহারি, তামিল, শিখ, এমনি অজস্র। কিন্তু শেখরনাথের কাছে সবাই সমান। এদের সবার স্বাধীনতার জন্য একদিন ইংরেজদের বিরুদ্ধে তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু উদ্বাস্তুদের সম্বন্ধে, বিশেষ করে যারা পূর্ব পাকিস্তান থেকে উৎখাত হয়ে এপারে চলে এসেছে, তাদের প্রতি তার অপার সহানুভূতি। 14 পুরুষের ভিটেমাটি খুইয়ে যে শরণার্থীরা স্বাধীনতার দাম চুকিয়ে দিচ্ছে, তাদের জন্য বহু টালবাহানার পর যে জমি বরাদ্দ করা হয়েছে, শেখরনাথ চান সেখানেই তাদের পুনর্বাসন হোক। তারা সেখানে থিতু হয়ে বসুক। পূর্ব পাকিস্তানে যা তারা ফেলে আসতে বাধ্য হয়েছে, এই দ্বীপপুঞ্জে নতুন করে তা গড়ে তুলুক। রাজনৈতিক নানা চতুর চালে আজ হয়তো অনেক উদ্বাস্তু এখানে আসতে চাইছে না। কেউ কেউ খিদিরপুর ডক অবধি এসে পালিয়ে যাচ্ছে, কিন্তু 1 মাস, 2 মাস কি 6 মাস বাদে তাদের আসতেই হবে। এই ছিন্নমূলদের জন্য নির্দিষ্ট জমি থেকে যদি কারসাজি করে তাদের বঞ্চিত করার চেষ্টা হয়, শেখরনাথ কিছুতেই মেনে নেবেন না। ড্রয়িং রুমের আবহাওয়াটা ভারী হয়ে উঠছিল। এক সময় শেখরনাথ ফের বলতে লাগলেন, যে বা যারা চিফ কমিশনারের কাছে গোপনে আগেরবারের বিয়ের খবরটা জানিয়ে এসেছে, তারা কি মানুষ? 2-4টে ইনক্রিমেন্ট কি একটা প্রমোশনের জন্যে এমন অসভ্যতা কেউ করে? নানা কথাবার্তায় রাত অনেকটা বেড়ে গেছে। পোর্ট ব্লেয়ার শহর এখন নিঝুম। হঠাৎ বাইরে হাওয়ার জোর বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্রের খ্যাপামিও। আন্দামানের আবহাওয়ার মেজাজে তলকুল পাওয়া যায় না। এই হয়তো শান্ত, পরক্ষণেই উত্তাল। সেসোস্ট্রেস বের পাড় ধরে যে নারকেল গাছের সারি, তার উপর ঝোড়ো হাওয়া ঝাঁপিয়ে পড়েছে। আওয়াজ উঠছে সাঁই সাঁই। পাহাড় প্রমাণ ঢেউয়ের গর্জন ভেসে আসছে। বিশ্বজিৎ বললেন, কাকা, কাল কোর্টে একটা কেসের রায় দিতে হবে। আজ রাত্রিরে সেটা টাইপ করে না রাখলে মুশকিলে পড়ব। দেওয়াল ঘড়ির দিকে ব্যস্তভাবে তাকালেন শেখরনাথ। আরে তাই তো, 10:30 বাজতে চলল। কাজে বসার আগে খেয়ে নে। হাঁক দিয়ে ভুবনকে বললেন, খাবার গরম কর। আজ এ পর্যন্তই। উপন্যাসের 13 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো নমস্কার।